এর কাজ চলে এলো, আবারও পুরনো রুটিন। সকাল 6টা থেকে ক্লিনিং, রান্না, পুজো, কাচা ধোয়া সবটা একাই করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা আজকে কিন্তু উঠেছি অনেকটা দেরি করে, এখন কিন্তু মোটামুটি বাজে 8:30 কিন্তু বেজে গেছে। তো যাই হোক, 8:30 থেকে ব্লগটা শুরু করছি। আর কিন্তু উঠেছি 8টার দিকে, উঠে তারপর একটু ফ্রেশ হয়ে অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছি। দেখতে পাচ্ছ ছাদটা পুরো ভেজা, জল জমে আছে, মানে জল জল ভাব হয়ে আছে। আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হলো কদিন বলতে গেলে কালকে তো সারাটা দিন প্রচুর বৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকে বৃষ্টি না হলো, মেঘলা মেঘলা ভাবটা আছে, রোদও ওঠেনি, কিন্তু সারাটা দিন এরকমভাবেই চললো। মানে হালকা একটু পরিষ্কার হয়েছে, যে খুব রোদও নাই, আবার হচ্ছে মেঘলা মেঘলা ভাব, ওয়েদারটা এরকমভাবেই কিন্তু চললো। কিন্তু এই 2-3 দিন ধরে মেঘলা মেঘলা আর বৃষ্টির জন্য জামা কাপড় তো কাচতেই পারিনি। তো আজকে আর না কাচলে হচ্ছিলই না, কারণ বাবানের স্কুলের ড্রেসগুলো তো কাচতেই হতো। এই 1 সপ্তাহ ধরে পড়ে গেছে 3টে ড্রেস মিলে। তো যাই হোক, ওগুলো না কাচলে হবেই না, কারণ কালকে তো আবার সেই কি বলবো, মানে পরে যেতেই হবে। কিন্তু স্কুলের জুতাটা ধুতে পারলাম না, কারণ বৃষ্টির কথা বলা যায় না, সেই বলা যায় না রোদ উঠবে কি না। সকাল থেকে তো মেঘলা মেঘলা ছিল, কিন্তু সারাদিন আর রোদ ওঠেনি। ভাগ্যিস আমি স্কুলের জুতাটা কাচিনি, নইলে কি হতো বলো তো, শুকাতোই না। সে পরের দিন সোমবার আর স্কুলে পড়ে যেতেই পারতো না, কারণ কালকে পড়ে যেতেই পারবে না, এতটা হচ্ছে মানে বৃষ্টি হওয়ার কারণে ধুতে পারিনি, আর রোদও ছিল না সেই জন্য। তো সকালবেলা উঠে না দেরি করিনি, ভাবলাম রোদ উঠবে কি উঠবে না বলা যায় না, আগে ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো কাচি, নইলে সকালের এই বাসি কাজগুলো করতে করতে না এত দেরি হয়ে যাবে, তখন না আর কি বলো তো, ওই জামা কাপড়গুলো কাচতে কাচতে অনেকটাই দেরি হবে। বাইরে একটু আলো বাতাস বা হাওয়াতে একটু হলেও শুকাবে, তো সেই জন্য না আর দেরি করিনি। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে জামা কাপড়গুলো কেচে তারপর এখন ঘরগুলো ঝাড় দিচ্ছি। আর আজকে ছুটির দিন থেকে এত দেরি করে উঠেছি, আর কাজকর্ম তো সে বললাম 8টা থেকে শুরু করেছি। ভাবো মানে কতটা বেলা করে কাপড় কাচতে কাচতে ফ্রেশ হতে হতে আধা ঘন্টা লেগে গেল। 8:30 থেকে মানে তোমাদের সাথে শুরু করেছি ব্লগ করা। তো যাই হোক, এখন ঘর বাড়িগুলো ঝাড় দিচ্ছি। আর আজকে থেকে আমি পুজো দিতে পারবো, সেই পুরনো রুটিন ধরে এখন চলতে হবে। কারণ হচ্ছে কি বলো তো, যেহেতু আজকে আমার জায়ের মেয়ে হওয়া 12 দিন হয়ে গেল, তো হচ্ছে 11 দিন থেকে, মানে 11 দিনের পর থেকে পুজো দেওয়া যাবে। তো যেহেতু কালকে 11 দিন চলে গেছে, আজকে 12 দিন, তো আজকে থেকে হচ্ছে বাড়ির পুজো টুজো সব কিছু করতে পারবো, কিন্তু মন্দিরের পুজোটা দিতে পারবো না। ধরো বড় যে মন্দিরগুলো হয় সেগুলো, বা মন্দিরের পুজো কোনো সেগুলো, বা মূর্তি পুজো যেগুলো বড় বড়, সেগুলো পুজো 1 মাস না হলে দিতে পারবো না। পুরো 1 মাস হবে, তারপরে মন্দিরে যেতে পারবো বা সেরকম মূর্তি পূজা করতে পারবো। অবশ্যই এখন সেরকম কোনো পূজার কোনো ইয়ে নেই, কিন্তু একটা দিক থেকে ভালো হয়েছে, কারণ কদিন পর তো জানোই আমার দাদার বিয়ে। কিন্তু কি হয়েছে বলো তো, কিন্তু দাদার বিয়েতে তো সেই জল আনতে গেলে মন্দিরে গিয়ে পূজা দিতে হয়। তো কি বলো তো, আমার দাদার বিয়ের 2 দিন আগে 1 মাসটা পূরণ হয়ে যাবে। আমার এত ভালো লাগছে, কারণ জল আনতে গিয়ে মন্দিরে তো যেতেই হবে পূজা দিতে বিয়ের দিন। তো বিয়ের দিন তো পূজা দিতে যেতেই হয় মন্দিরে, অন্তত মন্দিরে ঢুকতে পারবো, পূজাটা আমি দিতে পারবো। নইলে সেই 1 মাস না হলে তো দিতে পারতাম না, যেহেতু 2 দিন আগেই হয়ে যাচ্ছে, তো ভালোই হলো, একদিক থেকে ভালোই হলো। তো যাই হোক, এখন সকালবেলা ঘর বাড়িগুলো ঝাড় দিচ্ছি। আর বিয়ের কার্ড কিন্তু চলে এসছে, আমার দাদার বিয়ের আর কি, কালকে বাবানের পাপা নিয়ে এসছে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো, ভাজ করবো, তারপর হচ্ছে হলুদও লাগানো বাকি আছে, সবটাই আমাকে করতে হবে। যেহেতু হচ্ছে কি বলো তো, সেই মায়ের বাড়িতে যদি পাঠিয়েও দিই না, সে ওখান থেকে আবার ফোন করবে, বলবে এসে কার্ডগুলো ভাঁজ করে খামের মধ্যে ঢোকাতে বলবে, তারপর হলুদ লাগাতে, সবটাই আমাকে করতে হবে যেহেতু। তো সেই জন্য ভাবলাম কি এখান থেকে করেই পাঠাই, মানে বাড়িতে, যেহেতু নেমন্তন্ন করতে হবে, আর বেশি দিন নেই, 20 দিনের মতো আছে এখন, মানে বিয়ের বাকি আছে। কারণ দূরের নেমন্তন্নগুলো তো আগে আগে পাঠাতে হবে, অনেক জায়গায় নেমন্তন্ন করা বাকি আছে, অনেক কিছু বাকি আছে, বিয়ের কেনাকাটা কিছুই এখনও করা হয়নি। এবার থেকে ধীরে ধীরে সবটা আস্তে আস্তে করে ফেলতে হবে, কারণ আর তো বেশি সময় নেই হাতে। তো যখন যেটা কেনাকাটা করবো বিয়ের, সবটাই তো শেয়ার করব। আর কালকের ব্লগে তো বলেছি এমনি গয়না বানানো হয়ে গেছে, মানে আমার আশীর্বাদের যে গয়নাটা দেবে বৌদিকে, সেটা মঙ্গলসূত্র, আর আমার দাদা আংটি দেবে, সেটা কিন্তু দুটোই আমরা কালকে না শুক্রবার দিন আমরা কিন্তু বানাতে দিয়ে এসেছি অলরেডি। গেছিলাম আমি, বাবানের পাপা, দাদা, বাবা সবাই গিয়েছিলো, সবাই মিলে গিয়ে সোনার দোকানে গিয়ে বানাতে দিয়ে আসা হয়ে গেছে। তো যাই হোক, সেখানে আর ভিডিও করা হয়নি, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সেই জন্য বৃষ্টির জন্য আর মোবাইলটা বের করে ভিডিও করার আর সুযোগ পাইনি। তো যখন নিয়ে আসবো বাড়িতে, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, তো যখন দেবে অবশ্যই তোমাদের দেখাবো।
তো সকালবেলা উঠে এখন ঘর বাড়িগুলো আমি ঝাড় দিচ্ছি। আজকে আর মুছবো না, শুধু ঝাড় দিয়ে রেখে দেবো। তো এই যে সবজিগুলো এনেছে, কালকে আমার একদমই খেয়াল ছিল না যে ফ্রিজে সবজিগুলো রাখতে হবে। তো সকাল সকালই ভাবলাম কি ফ্রিজে সবজিগুলো রাখি, নইলে একদমই নষ্ট হয়ে যাবে। তো এদিকে ঝাড় দিতে দিতে দেখি ব্যাগের মধ্যেই ছিল, কালকে বাজার করেছে, কালকে সন্ধ্যাবেলা বলছি মানে বিকেলবেলার দিকে বাজার করে নিয়ে এসেছি স্কুল থেকে আসার পথে। তো কী হয়েছে আমার একদমই খেয়াল ছিল না, ব্যাগের মধ্যে ছিল, ব্যাগ ধরেই রেখে দিয়েছি, ওভাবেই ছিল। তো ভাবলাম কি তাহলে হচ্ছে করি, ফ্রিজে রেখে দিন, সবজিগুলো নষ্ট হয়ে যাবে। তো কালকে খেয়াল মানে মনেই ছিল না, কালকেই রেখে দিতাম। তো সেই জন্য আজকে সকাল সকালই কী করলাম, ফ্রিজে সবজিগুলো রেখে আসলাম। তো এখন এই যে বাবান দেখো এত কাগজগুলো ফেলে ফেলে রাখে, কাগজ দিয়ে এইটা ওটা বানিয়ে ওখানে ফেলে রাখবে, আবার নতুন একটা পেজ নিবে, নিয়ে আবার কী করবে, আবার কিছু একটা বানাবে, বানিয়ে তারপরে রেখে দেবে। এরকমই করে সারাটা দিন ওর এরকমভাবেই চলে বাড়িতে থাকলে। তো যাই হোক, এখন হচ্ছে উঠানটা ঝাড় দেবো, এদিকে দরজার সামনেটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর এদিকে বাবানের বাবা কী করছে বলো তো, যেহেতু এদিকে অনেকটা দেরি হয়ে গেছে, সকালবেলায় খিদেও পেয়েছে, আর এমনিতেই তোমরা জানো ছুটির দিন করে আমি কিছু না কিছু জলখাবার করি। কিন্তু আজকে কি হয়েছে বলো তো, বাবানের পর খিদে পেয়ে গেছে, ও বলছে তোমার এই এমনিতেই দেরি হয়েছে, বুঝতেই পারছো কতটাই সকালবেলা ঝাড়টার দিতে বাসি কাজকর্মগুলো করতেও তো সময় লাগে, তারপর আমাকে কাপড় টাপড় পাল্টাতে হবে, তারপর আমি রান্নাঘরে ঢুকতে পারবো। তো কালকে না একটু বাসি ভাত থেকে গেছিলো, মানে জল আর দেইনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো কালকে রাতের ভাত অনেকটাই থেকে গেছিলো। তো বাবানের বাবা বলছে কি তাহলে তুমি ওইদিকে কাজ করো, আমি ভাত ভাজা করছি। তো ওই দিকে কী করছে, অনেকটা সময়, যেহেতু সেরকমভাবে কাটতেও পারে না, ধীরে ধীরে কাটে, পেঁয়াজ রসুন লঙ্কা ছিলছে সেই আধা ঘন্টা ধরে, ভাবো তাহলে। তারপরে একটু ফুলকপি নিয়েছে, কতক্ষণ ধরে যে ছোটো ছোটো করে কেটে তারপর ভাত ভাজা করছে। তা আমি বলছি, ও বলছে কি ঠিক আছে তুমি এদিকে করো, ওইদিকে আমরা ভাত ভাজা করছি, সকালবেলা ভাত ভাজাটা আমরা তিনজনে মিলে খেয়ে নেব, তারপরে হচ্ছে আমি মানে তুমি রান্না করো। তো সেটাই করছি, আর কিছু করার নেই। তো এদিকে আমি সকালবেলা বাসি কাজকর্মগুলো সব হয়ে গেছে, এখন এইটুকু ঝাড় দিলে একদম কমপ্লিট। তো চলো একটু দরজার সামনে জল দিয়ে দিই, এটা তো প্রতিদিন আমি দিই সকালবেলা করে দরজার সামনে জল, তো সেই জন্য আজকেও কিন্তু আমি দিচ্ছি। চলো এদিকে দেখাই বাবানের বাবার ভাত ভাজা কীভাবে করলো। তো এই যে দেখো আমি ওই কিন্তু সবটা করেছে, একদম রেডি হয়ে গেছে, যেহেতু ফ্রিজে ভাত রাখলে না একটু শক্ত হয়ে যায়, চাল চাল হয়ে যায়। তো ও কী করেছিল, একটু হালকা জল দিয়ে ঢেকে দিয়েছিল, যাতে ভাতগুলো একটু নরম হয়ে যায় আর কি, ভেতরে চাল চাল ভাবনা না থাকে, ফ্রিজে রাখলে তো ওরকমই হয়। তো সেই জন্য দেখো একদম ভাত ভাজা হয়েছে, সত্যি বলতে খেতে দারুণ হয়েছিল, আমি ভাবিনি এতটা টেস্টি হবে। তারপর রসুন পেঁয়াজ কালো জিরে, তারপর হচ্ছে লঙ্কা, একটু ফুলকপি ছোটো ছোটো করে দিয়েছে, আলু দেয়নি, ফুলকপি দিয়েছে, এগুলো দিয়ে সুন্দর করে ভাত ভাজাটা করেছে। তো এটা কিন্তু সকালবেলা আমাদের জলখাবারে কিন্তু বেশ সুন্দর হয়ে গেছিলো। তো এদিকে থালাটা বাবানকে দিব, কারণ হচ্ছে কি বলো তো, বাবান হচ্ছে একটু ঠান্ডা না হলে খেতে পারবে না, তো থালাটা বাবানকে দেওয়া হয়েছিল, আর বাটি দুটোতে আমরা খেয়েছিলাম। তো যাই হোক, এদিকে বাবানের বাবাই বলছি, আমি বললাম তুমি যখন ভেজেছো তাহলে তুমি ভাতটা বেড়ে দাও আজকে। তো সেই জন্য ওই হচ্ছে ভাতটা বেড়ে দিয়েছিল। দেখো সামনে থেকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, দেখো ফুলকপিগুলো দিয়েছে, দারুণ হয়েছিল খেতে। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি কলা পাতা কাটতে। আজকে না ভেবেছি কি, আমার মা না কি সুন্দর কি বলবো, ছোটো মাছ না কলা পাতায় রান্না করে, অবশ্য গ্যাসে খুব একটা ভালো হয় না, কিন্তু উনানে না বেশ সুন্দর হয়, কলা পাতায় হচ্ছে ছোটো মাছ করে। কিন্তু আমি সত্যি বলতে এখনও পর্যন্ত করিনি, মানে আমি কেমন হবে না হবে বুঝতে পারি না। তো ভাবলাম কি আজকে একটু ট্রাই করে দেখি কেমন হবে। তো সত্যি বলতে মায়ের মতো অতটা টেস্টি না হলেও কিন্তু সত্যি বলতে দারুণ হয়েছিল। তো সবটাই আমি তোমাদের দেখাবো কীভাবে কলা পাতায় আজকে আমি ছোটো মাছ রান্না করলাম। তো ছোটো ছোটো করে কলা পাতাগুলো কেটে নিয়েছি, এখন এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি পাতাগুলো। অবশ্য সেরকম নোংরা নেই, কারণ বৃষ্টি হলো তো পাতাগুলো বেশ মানে পরিষ্কারই ছিল, তারপরও একটু না ধুয়ে নিলে হয় না, তো সেই জন্য ভালো করে সুন্দর করে ধুলাম। তো চলো এদিকে রান্নাঘরে চলে এসে সকালবেলা খেলাম, এদিকে রান্নাবাড়ি করতেও অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ অনেক কাজ বাকি আছে, ওদিকে পুজো দিতে হবে। তো ভাবলাম কি সকাল সকাল করে আজকে আবার একটু কাজলেও যেতে হবে, বাবা আসবে, বাবা ফোন করেছিল, কেন বলো তো, ওই হচ্ছে আমাদের হচ্ছে দাদার ঘরের জন্য দরজা নিবে, মানে দরজা নিবে আর চৌকাঠ নেবে। দাদার জন্য তো বলেছিলাম নতুন একটা ঘর উঠিয়েছে টিনের, তো সেই জন্য দরজা লাগানো হয়নি, দরজা আর চৌকাঠ নিতে আসবে, তো হচ্ছে সেটাই নিতে আসবে। তো ভাবলাম, দাদা বললো কি যে বাবা কেমন নেবে তুই যা পছন্দ কর। তো আমি বললাম আমি কি যাবো, বাবানের বাবা গেলেই হবে, বাবানের বাবাকে নিয়ে যাবে যেহেতু। বাবানের বাবা বলছে তুমি চলো, নইলে তোমার দাদার কেমন পছন্দ হবে কি হবে না, আমি গেলে তুমি চলো তোমার পছন্দ মতো নিয়ে নাও। তো সেই জন্য বাধ্য হয়ে আমাকে যেতেই হলো সাথে। তো রান্নাবাড়ি করে গেছিলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আগের দিন ব্লগে কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, রিয়েল লাইফ অফ শাইনলি দিদিভাই বলেছে, আমি গুজরাট থেকে তোমার ব্লগ দেখি, খুব ভালো লাগে তোমার ব্লগ দেখতে, আমিও ব্লগ করি। থ্যাংক ইউ দিদিভাই। মুনতাহা দিদিভাই বলেছে তোমার চ্যানেলে আজ নতুন সাবস্ক্রাইবার, ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই। গল্প কুঠির চ্যানেল থেকে দিদিভাই বলেছে আজ প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, ঠাকুর ঘরটা খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই।
অর্চনা হালদার দিদিভাই বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, থ্যাংক ইউ। সোহাগ স্বপ্ন লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, খুব ভালো লাগলো দেখে, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা। পায়েল ব্লগ ফ্রম ত্রিপুরা চ্যানেল থেকে দিদিভাই বলেছে তোমার ভিডিও সবসময় দেখি, অনেক ভালো লাগে, কোনোদিন কমেন্ট করিনি, প্রথমবার কমেন্ট করলাম, আমি ত্রিপুরা থেকে তোমার ভিডিও দেখছি, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা, এত ভালোবাসা দেওয়ার জন্য। ঝুনু ব্লগ থেকে দিদিভাই বলেছে তুমি তো খুব সুন্দর গোছানো মেয়ে, খুব সুন্দর, ভালো থেকো, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো কবিতা দেব বর্মা দিদিভাই বলেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে দিদিভাই তোমার, থ্যাংক ইউ। এমডি নাজরুল চ্যানেল থেকে দিদিভাই বলেছে দিদিভাই আমি তোমার ভিডিও বাংলাদেশ থেকে দেখছি, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। তো মিলি দিদিভাই বলেছে তুমি খুব সুন্দর দিদি, তুমি খুব কিউট, প্লিজ আমার নাম নিও, আমার নাম মিলি, তোমার নাম নিয়েছি দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। ঈশা দিদিভাই বলেছে তোমার ভিডিও রোজ দেখি, আমার নাম ঈশা, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে ছোটো মাছটা এখন করবো কলা পাতায়। তো দেখো একদম যত পাতলা পাতলা করে আলু কাটতে হয় কেটেছি, তার মধ্যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরা সব মশলা দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, সব রকমের মশলা। এর মধ্যে দেবো হচ্ছে একটু লবণ হলুদ, মানে যেরকম মাংস মাখাই না সেরকমভাবেই মাখাবো। আর মাছটা কিন্তু আমি কাঁচা দিয়েছি, খুব ছোটো ছোটো মাছ হলে বেশি ভালো হয়, যত ছোটো মাছ হবে ততই কিন্তু ভালো লাগবে। তো খুব ভালো করে এখন মেখে নিয়েছি, লবণ হলুদ দিয়েছি, তেলও দিয়েছি কাঁচা তেল। তো খুব ভালো করে মেখে নিয়ে, তো তোমরা অবশ্যই জানিও এইভাবে করো কি না কলা পাতা এইভাবে ছোটো মাছ। তো এইদিকে দেখো কলা পাতাটা বিছিয়ে দিলাম, দুটো কলা পাতা আমি দেবো এর মধ্যে, দিয়ে তার উপরে মাছগুলো কিন্তু আমি দেবো, আর নিচে গ্যাসটা জ্বালিয়ে দেবো, তারপরে হচ্ছে মানে ঢাকনা দিয়ে রেখে দিলে কিন্তু ধীরে ধীরে মাছটা কিন্তু হতে থাকবে। আর কিন্তু কোনো জল টল কিচ্ছু দেয়নি, শুধুমাত্র তেলের উপরেই কিন্তু এটা হবে রান্নাটা। তো এখন হচ্ছে এই যে গ্যাসটা ধরিয়ে দিলাম, এখন আরেকটা কলা পাতা দিয়ে তারপর একদম ঢাকা দিয়ে কিন্তু রেখে দেবো। তো যাই হোক, এদিকে দেখো খুব সুন্দর করে কিন্তু কলা পাতাটা দেখো ফুটছে, আর একটু ঝোলটা টেনে নিলে কিন্তু একদমই হয়ে যাবে, শুকনো শুকনো হলেই নামিয়ে নেব। তো যাই হোক, নামানোর পর কেমন হয়েছে দেখাচ্ছি তোমাদের, দেখো একদম শুকনো শুকনো হয়েছে, একদম সুন্দর করে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো আজকে রান্না তো ডাল হয়েছে, একটু ডালের বড়া করব। তো যাই হোক, ডালগুলো আমি একদম সুন্দর করে বেটে নিয়েছি, এখানে মটর ডাল আছে, ছোট যে মটর ডালটা সেটা। তো ভাবলাম কি রান্নাঘরটা খুব পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে ওইদিকে সবটা আমি করব। তো সেই জন্য ওইদিকে রান্না হয়ে গেল, ডাল হয়ে গেছে, আর ছোটো মাছটা তো আমার হয়ে গেছে, শুধু বড়াটা বাকি আছে। তো বড়া ভাজার আগে ভাবলাম কি রান্নাঘরটা পরিষ্কার করি, নইলে সেই মানে বড়া ভাজতে তো আর তেল মশলা ছিটবে না, সেই জন্য ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে কড়াইগুলো মেজে একদম পরিষ্কার করে নিয়ে তারপরে বড়া ভাজবো। কারণ কড়াইতে বড়া ভাজতে গেলে কড়াইতে তো তেলটা থেকে যায়, সেটা আবার ঢেলে রাখতে হবে, তারপরে কড়াইটা মাজতে হবে। তো সেই জন্য ভাবলাম আগে মেজে পরিষ্কার করে নিই, তারপরে তেলটা দিলে কোনো অসুবিধা হবে না। তো এদিকে সব কিছু করে নিয়েছি, স্নান পুজোটা তো এখন অনেকটা বাকি আছে, কারণ ওগুলো করতে হবে, আবার গাজলে যেতে হবে। আর বাবা কিন্তু এর মধ্যে চলেও এসছে বাড়িতে। তো কারণ হচ্ছে বাবা একটু সকাল সকালই এসে, তার মধ্যে বাবানের বাবা গেছে আবার গাজলে কিছু বাজার করতে, আমাদের হচ্ছে চাল, তারপর পাঁপড় বেসন এগুলো চানাচুর এগুলো ছিল না, তারপর হচ্ছে চা পাতি এগুলো ছিল না, মানে শেষের দিকে হয়ে গেছিলো। তো বাবানের বাবাকে বললাম কি তুমি নিয়ে এসো। তো আরও কিছু ডাল বাবানের বাবা বলছিল, তো আমি বললাম না সব রকমেরই ডাল আছে, শুধু মুগ ডালটা হাফ কিলো নিও, কারণ হাফ কিলো ডাল মুগ ডাল আছেই, আর মুসুর ডাল কিন্তু 1 কিলো ঘরে আছে। তো বললাম কি এগুলো ডাল আছে, আর অরহর ডালটাও আছে, তারপরে হচ্ছে কলাইয়ের ডাল আছে। তো বললাম কি আর ডাল আনিও না, শুধু নিও মুগ ডালটা, যেহেতু আমাদের মাসের শুরুর দিকে বেশিরভাগ মানে মুদিখানার বাজারগুলো করে সেই জন্য। তো বাবানের বাবা সকালবেলায় হচ্ছে ভাত বাজার খেয়ে গাজলে গেছে, তো গাজলে গিয়ে ওই বাজার করেছে, আমার মাছও নিয়ে এসে বড় মাছ। তো বললাম বাবানের বাবা বলছিল বড় মাছ করতে, তো আমি বললাম থাক আজকে রেখে দিই, যেহেতু ছোটো মাছ করেছি না কালকে আবার খাওয়া যাবে। তো সেই জন্য মাছগুলো ধুয়ে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো এদিকে বড়া ভাজতে ভাজতে বাবানের বাবা আবার চলে এসেছিলো। তো বড়া ভেজে আগে বাবাকে আর বাবানের বাবাকে মানে বাবানকে ভাত দিয়েছিলাম। বাবা খেয়ে এসেছিলো, খুব করছিল যে খাবে না, তারপরেও কিন্তু আমি জোর করে একটু খাইয়েছি। আর আসার সময় না বাবা কিন্তু আবার নিয়ে এসেছিলো হাঁসের মাংস, আমাদের বাড়িতে আবার হাঁসের মাংস রান্না করেছে, সেটা আমার খেয়ালই ছিল না যে ভিডিও করে তোমাদের দেখাবো। বাড়িতে হাঁসের মাংস রান্না করেছিলেন, আর আমাদের বাড়িতে সেরকম মানে খাওয়া হয়ই না বলতে পারো, কারণ হচ্ছে বাবানের বাবা হাঁসের মাংস খায় না। তো সেই জন্য হচ্ছে বাবানের বাবা তো কোনো মাংসই খায় না, শুধুমাত্র খাসির মাংস ছাড়া কোনো মাংসই খায় না, হাঁসের বলো দেশি বলো পোলট্রি বলো, পোলট্রি তো খাইই না একদমই, মানে একদম টোটালি বন্ধ, মানে খেতে একদমই পছন্দ করে না। তো একটু হাঁসের মাংস বাড়িতে রান্না করেছিল, তো মা বলছিল পাঠাবে নাকি, তো আমি বললাম ঠিক আছে পাঠিয়ে দিও। তো মা আবার একটু হাঁসের মাংস পাঠিয়েছে, তো সেটা হাঁসের মাংস দিয়ে আমি বাবান খেয়েছি। বাবানের বাবা তো খাবেই না, খুব জোর করে 1 পিস হাঁসের মাংস খাইয়েছি,
আমি বলছি খেতেই হবে, কোনো মাংস খেতে চাও না, একটু একটু করে তো মানে খেতে হবে। ও বলছে আমার রুচি হবে না, আমার ভালো লাগবে না, আমাকে জোর করো না। সেই জোর করে 1 পিস মাত্র মাংস খেয়েছে, ভাবো তাহলে। তো এদিকে খাওয়া দাওয়া আমার সবারই হয়ে গেছে। তো আমি একবারে স্নান করে রেডি হয়ে নিয়েছি। ওই যে বললাম না দরজা কিনতে যাবে, আমি সেটাই ভাবছি যে দরজা কিনতে যেতে আমাদের কতগুলো লোক যেতে হচ্ছে। এদিকে বাবানের বাবা যেতেই হবে, কারণ বাবা যাবে না, বাবানের বাবাকে ছাড়া দাম ঠাম করতে হবে। আবার তার মধ্যে হচ্ছে আবার কী বলতো, বাবানের বাবাই হচ্ছে চৌকাঠটা হচ্ছে যে দোকানে দিয়েছে, সেই দোকানে তো বাবানের বাবাকে মানে বাবা তো আর চিনে না, তো বাবানের বাবাকে যেতেই হবে। তো আমি বললাম একটা দরজা নিবে, বেশি তো নিবে না, তুমি পছন্দ করে নিও। এদিকে বাবানের বাবা জোর করছে, তুমি না গেলে হবে না, আমি কেমন নেবো, তোমার দাদা যদি পছন্দ না হয় তুমিই চলো, তোমার দাদার জন্য নিয়ে নাও। তো সেই জন্য আর কিছু করার নেই, সে আমাকে যেতে হলো। তো যাই হোক, আজকে গোটা বাড়িতে গঙ্গা জল ছিটিয়েছে, আমরা গঙ্গা জলে কিন্তু স্নান করেছি। আমাদের 11 দিন পর গঙ্গায় স্নান করতে হয়, তো ওই গঙ্গায় যাওয়া তো সম্ভব না। অবশ্য কাছেই আমাদের, খুব একটা দূরে তা না, 10 মিনিট লাগবে বাইকে যেতে, 10-12-15 মিনিট খুব জোর হলে। তো সেটা তো আর যাওয়া হলো না। তো সেই জন্য বাড়িতেই গঙ্গা জল ছিল, সেই জন্য আমি, বাবানের বাবা, বাবান 3 জনেই গঙ্গা জল দিয়ে স্নান করেছি বাড়িতেই। আর হচ্ছে গোটা বাড়িতে কিন্তু গঙ্গা জল আমি ছিটিয়ে দিয়েছি। দিয়ে তারপর আজকে থেকে এই যে পুজো দেওয়া শুরু হলো। কতদিন বাড়িতে পুজো দিই না বলো তো, মনটা না সত্যি এত খারাপ লাগছিল। তো ভাবলাম যে গাছের ফুলগুলো তুলি, এদিকে আবার দেরি হয়ে যাচ্ছিলো, তার জন্য তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে পুজো দিয়েছি। বেশি ফুল তুলতে পারিনি, কারণ মেঘলা মেঘলা করছে তো, কখন বৃষ্টি আসে বলা যায় না। আর তার মধ্যে কি বলো তো, আজকে কি ঘটনা ঘটে গেছে জানো তো, সত্যি বলতে একদম অনেক বড় মানে খারাপ কিছু হওয়া থেকে বেঁচে গেছি। এদিকে ফুল তুলছি, পিছনের দিকে দেখো ওখানে একটা জবা ফুলের গাছ আছে, নীলকণ্ঠর গাছ আছে, ওই দিকে আমি যাচ্ছিলাম ফুল তুলতে। আর ভিডিওটা বাবানের বাবা করে দিচ্ছিল। যেতে যেতে হঠাৎ বাবানের বাবা ডাকছে, আমি তো খেয়ালই করিনি, কারণ হচ্ছে ওখানে বলছে সাপ আছে, কারণ দূর থেকে ও দেখেছে সাপটা ঢুকতে ভেতরে। আর ওখানে আমি গেছি ফুল তুলতে, সে তাড়াতাড়ি করে বাবানের বাবা বলছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, সে আমি দৌড়ে তাড়াতাড়ি এসে জানো এত ভয় পেয়ে গেছি। বাবানের বাবা বলছে আর কখনোই ওখানে যাওয়া না, ফুল তুলতে আর দরকারই নেই, কারণ সামনের দিকে যে ফুল আছে সেই ফুলেই আমার পুজো হয়ে যাবে। তো এত ভয় পেয়ে গেছিলাম, ভাবলো কত বড় একটা বিপদ থেকে বাঁচলাম আজকে, ভাবো তাহলে। তো যাই হোক, সে তাড়াতাড়ি করে এখন পুজো দিচ্ছি ফুল দিয়ে, কারণ ওই যে বৃষ্টির জন্য বললাম তো, আসলে ওই যে প্লাইবোর্ডের যে মানে দরজাগুলো, যেগুলো আমাদের বাড়িতে যে দরজাগুলো আছে না, সেম দরজাই নেওয়া হয়েছে। ওগুলো তো আবার বৃষ্টির জল পড়লে নষ্ট হয়ে যায়, ফুলে ওঠে, খারাপ হয়ে যাবে, 1 ফোঁটা জল পড়লে বোধহয় খারাপ হয়ে যাবে। মানে মানে জল একদমই মানে ওগুলো তো আর জলে হবে না, কারণ জল পড়লেই নষ্ট হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে গেলাম, বৃষ্টি আসলে তখন আবার নিতে পারবে না। তো অবশ্য বৃষ্টি আসেনি, কিন্তু মেঘলা মেঘলা ছিল সারাটা দিন। জানো 3টের দিকে আমরা বাড়িতে এসেছি, 2টার দিকে বেরিয়েছি, 1 ঘন্টা লেগেছে। 3টের দিকে বাড়িতে এসে তখনই মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে পুরো অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে, মনেই হচ্ছে না। তো যাই হোক, এই যে বিয়ের কার্ডগুলো না একটু ঠাকুরের কাছে দিলাম, ঠাকুরের বাড়িতে একটু ছোঁয়াতে হয় বিয়ের কার্ড। তো বিয়ের কার্ডে বেশ ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে চলে এসে ঠাকুরের কাছে। তো এখানে ঠাকুরের কাছে রাখলাম, আপাতত থাক। আর ঠাকুরের পায়ে ছুঁয়ে নিয়েছি, ওখান থেকে মানে আসবো, এসে তারপরে হচ্ছে বিয়ের কার্ডগুলো ভাঁজ করবো আর হলুদ লাগাবো। তো যাই হোক, এদিকে আমার পুজো দেওয়া একদম হয়ে গেছে। চলো তুলসী মন্দিরে যাই, ওখানে পুজোটা দিয়ে আসি, দিয়ে একদম বেরিয়ে যাব গাজলে। আজকে জানো কী হয়েছে, গাজলে গেছি, ঢুকেছি, আর তখন আমার ননদ ফোন করে বলছে ও এসে, কারণ গাজলেই আমার ননদের বাড়ি। ও আসার সময় বলেনি, ভেবেছে আজকে রবিবার বাড়িতে থাকবো, কোথায় আর যাবো, তাই আর ফোন করেনি যে আছো কি না, যাবো তোমাদের বাড়িতে। তো আমরা গাজলে ঢুকেছি, আর তখন এসে এখন ওখান থেকে আসাও যাচ্ছে না এইদিকে, আবার হচ্ছে এখন কি করি বলো তো, কি মুশকিলে পড়েছি। তা আমি বললাম কি একটু আধা ঘন্টা বসো দিদি, আমরা চলে আসবো তাড়াতাড়ি। অবশ্য আধা ঘন্টায় হয়নি, আধা ঘন্টা একটু বেশি সময় লেগে গেছিলো। তো যাই হোক, এদিকে বাবারই টোটো, এটা কিন্তু আমার বাবা আর আমার বাবারই টোটো। তো যাই হোক, আমাদের বাড়িতে 2টো টোটো আছে, আমার বাবার আছে আর আমার ছোটো কাকুর আছে, মেজো কাকুর নেই। তো এখন এই যে টোটো করে যাচ্ছি গাজলে, যেহেতু টোটো করে নিয়ে যাবে, তো আমাদের বাড়ির সামনে নামিয়ে দেবে। তো যাই হোক, এদিকে দেখো দরজা নেওয়া হয়ে গেছে, দরজা কিন্তু ওপরে আছে, টোটোর ওপরে বাঁধা হয়েছে। আর এই পেছনে যে দোকানটা আছে, এই দোকান থেকে দরজা নেওয়া হলো, প্রচুর দরজা ছিল, মানে যেটা পছন্দ হলো সেটা নিলাম। আর মাপেরও একটা ব্যাপার আছে, ওই মাপেই নিলাম। আর এখানে যে দোকানটা আছে, এখান থেকে কিন্তু চৌকাঠ নেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে টোটোতে বসে আছি, ওইদিকে বসে থাকার পর বাড়িতে গেলাম, ননদ আসলো, ননদকে চা টা করে দিলাম, সব কিছু খেতে দিলাম। দিয়ে এটা হচ্ছে আমার ননদ, মানে আমার হচ্ছে মামা শ্বশুরের মেয়ে, আমার বাবার দিদি হবে, মানে বয়সে বড়। তো যাই হোক, ওর এসছে, ও তারপরে বললাম কি তাহলে দিদি চলো দুজনে মিলে বসে বিয়ের কার্ডগুলো ভাঁজ করে নিই। তো সেই জন্য আমি আর দিদি হচ্ছে বিয়ের কার্ডগুলো ভাঁজ করছিলাম, আর বাবান হচ্ছে যে মানে কি বলো, ওর খামের মধ্যে ঢুকাচ্ছিল, এগুলোই করছিলাম 3 জনে মিলে বসে বসে। তো দিদি ছিল, আর 8টার সময় চলে গেছে, তখন এখান থেকে টোটো ধরে 8টার দিকে চলে গেছে। তো যাই হোক, 3 জনে মিলে বসে, তো ওই দিদি হলুদ মানে তেল আর হলুদ তো কার্ডে লাগাতে হবে, তারপরে হচ্ছে পাঠাতে হবে সব নিমন্ত্রণ বাড়িতে। নামগুলো লেখা হয়নি এখনও, পরে গিয়ে মানে লিস্ট দেওয়া আছে, মানে বাড়িতে লিস্ট করা হয়েছে কাকে কাকে কার্ড দেবে। তো সেই হিসাবে লিস্টে তারপর করা হয়েছে। যাই হোক, 50টা কার্ড করা হয়েছে, বেশি করতে হয়নি, কারণ সবাইকে তো আর কার্ড দেবে না, খুব যাকে না দিলে হবে না তাকে দিবে। তো এদিকে তেল হলুদ লাগাচ্ছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগ।